বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2026-এ আসা এভরিবডি লাভ সৌরভ ভান্ডা মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটা বাড়ি দেখতে পারি, যেখানে জাইন নামের একটি মেয়ে জল খাওয়ার জন্য তার রুমের বাইরে আসে। তখন সে দেখতে পারে সৌরভ নামের একজন ব্যক্তি সোফার মধ্যে শুয়ে ঘুমাচ্ছিল। তখন সে তাকে জানায় যে এখানে না শুয়ে রুমে গিয়ে খাটে গিয়ে শুতে, কারণ সকালবেলায় হলে তাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু সেই সৌরভ নামের ব্যক্তিটি তাকে এখানে কোনোই জবাব দেয় না। সেই কারণে জাইন যখন তার কাছে আসে তখন সে দেখতে পারে কেউ একটা সৌরভের গলা কেটে তাকে সেখানে ফেলে রেখেছে। এটা দেখা মাত্র সেখানে সে অনেক জোরে চিৎকার করে। সেই কারণে সেই ঘরের মধ্যে যে সমস্ত লোকেরা ঘুমাচ্ছিল তারা সেখান থেকে উঠে বাইরে চলে আসে। এটা দেখা মাত্র সেখানে কুমার নামে যে ব্যক্তিটি ছিল সে তার ব্যাগটিকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই বাড়ির মালিক যার এখানে রামার নাম ছিল তিনি সেখানে তাকে আটকে ফেলে। তারপর আমরা দেখতে পারি সে তাদের বাড়ির সত্যা নামের কাজের লোকটিকে এখানে ডাকে এবং সে তাদেরকে জানায় যে এখান থেকে রাত্রি 11টার সময় বেরিয়ে গেছিল। যাওয়ার আগে যখন সে সৌরভকে দেখেছিল তখন সে দেখতে পেয়েছিল সে একদমই ঠিক রয়েছে। সেই কারণে সে দরজায় লক লেগে এখান থেকে চলে গেছে। সেই কারণে এরপরে হয়তো এই বাড়িতে কেউ আর আসেনি, অর্থাৎ এখানে সৌরভকে যে মেরেছে সে হয়তো এই বাড়ির ভিতরেই রয়েছে। এরপর এখানে আমরা ঈশা নামের একজন মহিলাকে দেখতে পারি যে এখানে সৌরভের ওয়াইফ ছিল। তিনি এখানে ঘুমের ওষুধ নিয়ে ঘুমাচ্ছিল। সেই কারণে এখানে থাকা লোকেরা তাকে গিয়ে উঠাতে যায়, কারণ সে এখানে ঘুমের ওষুধ নিয়ে ঘুমাচ্ছিল। এরপর যখন তাকে এখানে সৌরভের ব্যাপারে জানানো হয় তখন সে এই ব্যাপারটা বিশ্বাসই করছিল না। যেহেতু এখানে একটি খুন করা হয়েছে সেই কারণে এখানে পুলিশকে ডাকা হয়। এরপর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌরভ তার ফুল ফ্যামিলি নিয়ে এই বাড়িটিতেই আসছিল। আসলে রামান এবং জাইনের এখানে 10 বছরের বিবাহ বার্ষিকী ছিল, সেই কারণে তারা এখানে এনজয় করতে আসছিল। সৌরভ এখানে রামানের বিজনেস পার্টনার ছিল, সেই কারণে তিনিও এখানে ইনভাইটেড ছিল। সৌরভ এখানে তার বাবা এবং তার ভাই অরুণ এবং তার স্ত্রী ঈশা এবং তার বাবার কেয়ারটেকারের সাথে এখানে এসেছিল। সৌরভ এখানে কখনো কারোর সাথে সোজাসুজি ভাবে কথা বলতো না, সে সবসময় এখানে সবার সাথে অনেক রেগে রেগে কথা বলতো, অর্থাৎ সে কখনোই এখানে সামনের জনকে ভালোভাবে রিপ্লাই দিত না। এদিকে সৌরভের মতো এখানে জৈন এবং রমান মিলে তাদের বেস্ট ফ্রেন্ড এখানে ডক্টর চন্দ্রার সাথে এইখানে এসেছে। তাদের সেখানে আরো একটি গাড়ি ছিল, যেখানে জৈনের এখানে বড় বোন এবং তার ছেলে এখানে রোহান এসেছিল। এরা সবাই মিলে এখানে এই বাড়িটিতে আসে এবং এখানে আসা মাত্র নিজের যে রুমের দিকে যাওয়া চালু করে। এখানে আমরা দেখতে পারি সৌরভের ভাই এখানে রামান যে ছিল সে একটু অদ্ভুত ছিল এবং তাকে সবসময় তার বাবা বকতে থাকতো। অন্যদিকে জৈন এবং রামান তাদের অ্যানিভার্সারির জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে আমরা দুজন ইন্সপেক্টরকে দেখতে পাচ্ছি। তারা এখানে এই সমস্ত কিছু তদন্ত করার জন্য এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সৌরভের ডেড বডির পাশে এখানে ঈশা বসেছিল। ঈশার এখানে এমন মনে হচ্ছিল যে তার হাজবেন্ড হয়তো এখন এখানে ঘুমোচ্ছে, যদিও বা সবাই এখানে তাকে বোঝানোর চেষ্টা করছে সৌরভ এখানে মারা গেছে, কিন্তু সে এখানে কারোর কথাতেই রাজি হতে চাইছিল না। তারপর আমরা দেখতে পারি সেই ফেজলান নামের পুলিশটি এখানে সবাইকে প্রশ্নবাদ করতে চালু করে দেয়, যেখানে তিনি সবাইকে জিজ্ঞেস করছিল যে সবার প্রথমে এখানে সৌরভের ডেড বডিটাকে কে দেখেছিল এবং সবার লাস্টে এখানে কে দেখেছিল। জৈন এখানে জানায় যে প্রথমবার তার ডেড বডিটাকে সে দেখতে পেয়েছিল। তখন সেখানে সত্য জানায় যে সে লাস্টবারের মতো এখানে তার সাথে কথা বলেছিল। ফেজল এখানে তাদেরকে প্রশ্নবাদ করে যাচ্ছিল। এইদিকে ফেজলের উপরও এই কেসটাকে সলভ করার জন্য অনেক বেশি প্রেশার ছিল। এরপর আমরা দেখতে পারি এখানে বিজয়া ঈশাকে বোঝানোর চেষ্টা করছে যে সৌরভ মারা গেছে, যেটা শুনে এখানে ঈশা অনেক বেশি রেগে যায় এবং সে এখানে বিজয়াকে মারতে চালু করে দেয়। এইটা দেখে এখানে বিজয়ার অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা দেখতে পারি তারা সবাই মিলে এখানে ঈশাকে রুমের ভিতরে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সুমনের হাজবেন্ড যে সন্দীপ ছিল সে এখানে সৌরভ এবং রামানের কোম্পানিতে কাজ করত। সুমন এখানে চাইছিল যে রামান যেন তাকে তার পার্টনার বানিয়ে নিয়ে, সেই কারণে তারা এখানে এই পার্টিতে এসেছিল যাতে তারা এখানে কথা বলে এই ব্যাপারটাকে মিটমাট করতে পারুক। অন্যদিকে আমরা এখানে পুলিশকে দেখতে পারি, যিনি এখানে সবাইকে প্রশ্নবাদ করছিল যে এখানে কখন কি এসেছিল আর কি কি হয়েছিল। কুমার তখন তাকে জানায় যে সে এখানে বিকেল 3টের সময় এসেছিল এবং সে জানে যে সে একজন ক্রাইম শোর অ্যাঙ্কার ছিল আর তার সাথে সাথে তার ওয়াইফও একজন নিউজ রিডার। আর তারা তাদের শুটটাকে এখানে শেষ করে এখানে পৌঁছে যায়। কুমার এবং সৌরভ এখানে একে অপরকে চিনতো, শুধুমাত্র চন্দ্রা ছাড়া
এখানে সবাই কুমারকেই চিনতো। এরপর আমরা দেখতে পারি তারা যখন এখানে দুপুরবেলা লাঞ্চ করতে বসেছিল তখন তারা এখানে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে সৌরভ সন্দীপের উপর এখানে অনেক বেশি আকার দেখাচ্ছিল। তিনি ইচ্ছা করে এখানে সন্দীপের খাবারের মধ্যে বেশি করে নুন দিয়ে দেয় এবং তাকে এটা বাধ্য হয়ে খেতেই হয়। এই জিনিসটা এখানে দেখে কারোরই পছন্দ হয় না। সৌরভের এখানে ব্যবহার অনেকটা অন্যরকম ছিল। সে এখানে সবার সাথে অনেক রুড হয়ে এবং বাজেভাবে কথা বলছিল, এমনকি সে তার বাবাকেও এখানে বারবার ইনসাল্ট করছিল। এরপর আমরা দেখতে পারি এখানে এন্ট্রি হয় মাধবনের। এখানে তিনি তার ইউনিভার্সিটিতে পড়া একজন গার্লফ্রেন্ডের সাথে এসেছিল, যেখানে তার অর্ধেক বয়সের ছিল। তার নাম ছিল এখানে নাজিয়া। এছাড়াও আমরা এখানে আরো জানতে পারি মাধবনের একটি স্ত্রীও ছিল, যে ব্যাপারটা এখানে নাজিয়া এবং এখানে থাকা সমস্ত লোকেরাই জানতো। এরপর এখানে কেক কাটিং চালু হয়ে যায়, কিন্তু এখানে বাটার নাইফ যেহেতু পাচ্ছিল না সেই কারণে এখানে একটা বড় চাকু দিয়ে কেক কাটা চালু হয়ে যায়। তারপর জাহিন এবং রামান একে অপরকে কেক খাওয়ায়। এর মধ্যেই আমরা দেখতে পারি রামান কুমারের স্ত্রীকে সুযোগ পেয়ে এখানে রুমের ভিতরে ডাকে, কারণ তার এখানে নায়নার সাথে কিছু দরকারি কথা বলার ছিল। তারপর আমরা দেখতে পারি সে এখানে নায়নাকে ডাকে। তারপর সে এখানে নায়নাকে এসে বলে তুমি সৌরভের এখানে পুরো শেয়ারটি কিনে ফেলো এবং আমার এখানে বিজনেস পার্টনার হয়ে যাও। এখানে নায়না তো এটা করতে চেয়েছিল, কিন্তু সে ভালো করে জানতো সৌরভের জন্য কখনোই রাজি হবে না, যেটা শুনে এখানে রামান জানা যে তার এর উপর চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখতে পারি নায়না এর জন্য রাজি হয়ে যায়। তারপর তারা এখানে হাক করে এখান থেকে বাইরে চলে আসে। অন্যদিকে মাধবন এবং সৌরভ এখানে পুরনো বন্ধু ছিল, সেই কারণে তাদের এখানে কিছু কথার জন্য তর্ক হয়ে যায়, যার পরে এখানে সৌরভ মাধবনকে অনেক উল্টো পাল্টা শোনাতে চালু করে দেয়। মাধবন এখানে সমস্ত কিছু চুপচাপ শুনে নেয়, কিন্তু সে তার কথাতে এখানে কিছু খারাপ মনে করে না। অন্যদিকে আমরা এখানে দেখতে পারি সৌরভ এখানে যা যা করছিল সেগুলো এখান থেকে চন্দ্রা এবং অরুণ সমস্ত কিছুই নোটিস করছিল। এইদিকে রুমের ভিতরে সৌরভের জন্য সমস্ত কিছু অনেক বেশি বিগড়ে গেছিল, সেই কারণে জাইন এবং রামান এবং চন্দ্রা মিলে এখান থেকে বাইরে আসে। যেখানে জাইন এখানে চন্দ্রাকে দেখে জিজ্ঞাসা করেছে তার এখানে সৌরভকে দেখে কি মনে হয়, কারণ চন্দ্রা যেহেতু এখানে একজন সাইকিয়াট্রিস্ট ছিল সেই কারণে সে কতটা পর্যন্ত এখানে মানুষকে চিনতে পারতো। তখন চন্দ্রা তাকে জানায় যে তার মনে হয় যে সৌরভ যে ছিল সে খারাপ মানুষ ছিল না, সে হয়তো উপরের দিক থেকে এরকম দেখাতে পারে কিন্তু সে মনের দিক থেকে অনেক বেশি ভালো ছিল। তার সাথে সে আরো জানায় যে সৌরভের যে বাবা ছিল সে হয়তো ছোটবেলায় তার সাথে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, যার কারণে সে এখন সবসময় তাকে এত বেশি ইনসাল্ট করছে। তারপর সে আরো জানায় যে নায়না এবং কুমারকে দেখে মনে হচ্ছিল যে তারা খুব শীঘ্রই একে অপরকে ডিভোর্স দিতে চলেছে। এই সমস্ত কিছু শুনে এখানে জাইন অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে অনেকটাই এখানে ভালো গেস করতে পেরেছে। এরপর এখান থেকে জাইন রুমের ভিতরে চলে যায়। তারপর চন্দ্রা এখানে রামানকে প্রশ্ন করে, তার মনে হয় যে তার সাথে এখানে নায়নার কোনো চক্কর চলছে, কিন্তু রামান তখন তাকে জানায় যে এমনটা কিছুই না, কারণ অনেক বছর আগে তারা একবার ডেট করতো, কিন্তু এখন তাদের মধ্যে আর এগুলো কিছুই নেই, আর নাই ছিল তাদের সেটা ডিভোর্সের রিজন, কিন্তু এখন তাদের মধ্যে আর কিছুই নেই। তাদের ডিভোর্সের কারণ সে একদমই ছিল না। সে বলে যে নায়না এবং কুমার একই ফিল্ডের ছিল, সেই কারণে তাদের মধ্যে অনেক বেশি ইগো ছিল, যার কারণে তাদের মধ্যে এখানে প্রায়ই ঝগড়া হতো। এর ফলে তারা এখানে একে অপরকে খুব রিসেন্টলি ডিভোর্স দিতে চলেছে। এখানে তার এখানে কোনোই দোষ ছিল না। তারপর এটা শুনে চন্দ্রা বলে যে তাহলে ব্যাপারটা ঠিক আছে, এই ব্যাপারে সে জাইনকে কিছুই বলবে না। এরপর অন্যদিকে আমরা এখানে নায়নাকে দেখতে পারি যে এখানে কুমারকে বলছিল যে রামান তাকে এখানে শেয়ারস কেনার জন্য অফার দিয়েছে। এটা শুনে এখানে কুমার তাকে বলেছে তার এই সমস্ত কিছু ভুলে যাওয়া উচিত হবে, কারণ সৌরভ বেঁচে থাকতে কখনোই তার শেয়ার এখানে কাউকে দেবে না, কারণ সে নিজের দমে এই কোম্পানিটাকে এখানে তৈরি করেছিল। অন্যদিকে আমরা এখানে জাইনকে দেখতে পারি যেখানে তার বোনের সাথে ছিল। তার বোন এখানে বলছিল যে রামানকে এখানে সন্দীপের সাথে কথা বলতে, যাতে সে তার কোম্পানির কিছুটা শেয়ার যেন তাকে দিয়ে দিই, কারণ সে কতদিন ধরে নিজেকে এইভাবে প্রমাণ করে যাবে। এটা শুনে এখানে জাইন বলে যে সে অবশ্যই এখানে সুমনের সাথে কথা বলবে এবং তাকে এই ব্যাপারটা জানাবে। এরপর আমরা দেখতে পারি এখান থেকে রাত্রের ডিনার চালু হয়ে যায়, যেখানে সবাই রাত্রেবেলা ডিনারটাকে অনেক বেশি এনজয় করছিল, কিন্তু তখনই আমরা দেখতে পারি সৌরভ এখানে আবারও উল্টো পাল্টা বলা চালু করে দিয়েছে। তারপর সেখানে আমরা দেখতে পারি জাইন এখানে রামানকে তার প্রশংসা করতে চালু করে দেয় যে সে কিভাবে এই বিজনেসটাকে সামলেছে আর সে কত হার্ড ওয়ার্কিং। এটা শুনে এখানে সৌরভ তাকে জানায় যে সে এমনটা কিছুই করে না, সে একদমই কোনো হার্ড ওয়ার্ক
করে না, সমস্ত কষ্টটা এখানে সে একাই করেছে। আর সে এর সাথে আরো জানায় যে সে যদি রামানকে একদিনের জন্য কোম্পানিটা দিয়ে দেয় তাহলে সেটা পরের দিনই বন্ধ হয়ে যাবে। এটা শুনে তো রামান এখানে কিছুই বললো না, কিন্তু জাইনের এই ব্যাপারটা এখানে একদমই পছন্দ হলো না এবং সে এখানে সৌরভকে বলে তার এখানে মুখটা বন্ধ রাখা উচিত। এটা শুনে তো এখানে সৌরভ একটু রেগে যায়, যার ফলে তার সাথে এখানে জয়ন্তী ঝগড়া লেগে যায়, যেটা শুনে সবাই এখানে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করে এবং জয়ন্তকে বলতে লাগে সে কেন এখানে সৌরভের কথাটাতে গুরুত্ব দিচ্ছে, কারণ তারা ভালো করে জানতো এখানে সৌরভ কেমন ব্যক্তি ছিল। এরপর আমরা দেখতে পারি এখানে ব্যাপারটা একটু শান্ত হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সৌরভের বাবা এখানে একটু তরকারি চাচ্ছিল, কিন্তু এখানে সৌরভ হাসতে হাসতে সবাইকে বলছিল এনার তেল মশলা খাওয়া বারণ রয়েছে, তার কিছুদিন আগে এখানে অপারেশন হয়েছে, যার কারণে ডক্টর তাকে এখানে তেল মশলা খেতে বারণ করে দিয়েছে। এর সাথে সাথে তার এখানে হরমোনেরও ইনজেকশন লাগে, কোমরের নিচে তার এখানে কোনো পার্টি কাজ করে না, তিনি শুধুমাত্র এখানে নামার্দ হয়ে গেছে, তার এখানে আর কোনোই কাজ হয় না। এটা তো শুনে এখানে সৌরভের বাবা এখানে সৌরভকে মারতে চালু করে দেয়, কিন্তু সৌরভ তো এখানে হাসছিল, মানো এখানে মনে হচ্ছিল সৌরভ ছোট থেকেই এখানে এইভাবে মার খেত। এই সমস্ত কিছু শুনে তো এখানে অরুণের একটুও ভালো লাগে না, কিন্তু সে এখানে কিছুই আর বলে না। এরপর এখান থেকে কাহিনী আবার প্রেজেন্টে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাকুটাকে দিয়ে এখানে কেক কাটা হয়েছে, সেই চাকুটাকে দিয়ে এখানে মার্ডারটা করা হয়েছে। এরপর আফজাল এখানে সবাইকে সৌরভের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে, কিন্তু সবাই এখানে সৌরভের প্রশংসা করছিল, সবাই খালি বলছিল যে সৌরভ এখানে খুব ভালো ব্যক্তি ছিল। এটা শুনে এখানে নায়না বলে যে সবাই কেন এত মিথ্যা কথা বলছো, কারণ সবাই ভালো করে জানতো সৌরভ এখানে একদমই ভালো মানুষ ছিল না। এইটা শুনে এখানে আফজাল বুঝতে পেরে যায় যে এদের সবার কাছে এখানে সৌরভকে মারার জন্য একটা না একটা রিজন ছিল। অন্যদিকে আমার এখানে চাকুটিকে সোফার নিচ থেকে পেয়ে যায়, যেটা দেখে এখানে অরুণ বলতে লাগে তার ভাই এখানে নিজেকেই শেষ করে ফেলেছে। এই ব্যাপারটা এখানে কেউই বিশ্বাস করছিল না, কারণ কেউ এখানে নিজেকে মেরে চাকুটিকে এভাবে লুকিয়ে রাখতে পারে না, যে কারণে পুলিশ অফিসাররাও এখানে অরুণকে বিশ্বাস করতে পারছিল না। এরপর আমরা এখানে নায়না এবং তার হাজবেন্ডকে দেখতে পারি, যাদের এখানে পরের দিন সকালবেলায় একটি ক্রাইম টাইমে শুটিং করতে যাওয়ার ছিল, সেই কারণে তারা এখানে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে তারা জানায় যে তাদের এখানে এই কেসটির জন্য উপর থেকেই প্রেশার রয়েছে, সেই কারণে তারা এখানে ঘুষটিকে নিতে পারবে না। অন্যদিকে মাধাবানের গার্লফ্রেন্ড এখানে নাজিয়া মাধাবানকে বলছিল সে তো এখানে সৌরভকে খুন করে নিত, যেটা শুনে মাধাবান তাকে বলে যে সে এমনটা কিছুই করেনি। তারপর নাদিয়া তাকে জানায় যে কুমারী এখানে তার বিরুদ্ধে তাকে উস্কানোর চেষ্টা করছিল, সে তাকে বলছিল মাধাবানের তো আগে থেকেই ওয়াইফ রয়েছে, সেই কারণে সে তাকে এখানে ইউজ করছে। সেই কারণে নাজিয়া এখানে তাকে জানায় যে তার এখানে কুমারের মতো ফ্রেন্ডের থেকে দূরে থাকা উচিত হবে। অন্যদিকে আমরা এখানে অরুণকে দেখতে পারি যে এখানে সামনে থাকা একটা ট্রি হাউসে গিয়েছিল, কিন্তু সে হঠাৎ করে সেই ট্রি হাউস থেকে পড়ে যায়, যার কারণে তার এখানে আঘাত লেগে যায়, কিন্তু এর কারণে সে ঠিক মতো চলতে পারছিল না, যার ফলে সবাই এখানে তাকে রুমের মধ্যে নিয়ে আসে। এখানে আসার পর সে এসে জানায় যে কেউ তাকে একটা ধাক্কা মেরেছে, কিন্তু তাকে এখানে কে ধাক্কা মেরেছে এই সমস্ত কিছুর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। সুমন যখন তার পার্সটিকে চেক করে তখন সে দেখতে পেরে তার মধ্যে থেকে পয়সা গায়েব হয়ে গেছে। সুমনের ব্যাগের মধ্যে এখানে প্রায় 20,000 টাকা ছিল, কিন্তু এটা এখন এখান থেকে চুরি হয়ে গেছে। আর এখানে যে সমস্ত লোকেরা ছিল সবাই এখানে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, সেই কারণে তারা তো এই পয়সাটাকে এখানে চুরি করতে পারে না, সেই কারণে সবার সন্দেহ এখানে সত্যার ওপর যায় যে এখানে চাকর ছিল। এরপর ফেজাল যখন এখানে সত্যার রুম থেকে চেক করে তখন সে দেখতে পারে সেই টাকাগুলো তার কাছেই রাখা রয়েছে। তারপর আফজাল এখানে সত্যাকে অনেক বেশি মারধর করে, তখন সত্য তাকে জানায় যে এই পয়সাটা তাকে সন্দীপ দিয়েছে, কারণ সে এখানে 11:30টার সময় সন্দীপকে হাত ধুতে দেখেছিল, কারণ তার হাতে এখানে রক্ত লেগেছিল। আর তখন তাকে এইটা সন্দীপ জানিয়েছিল যে এই পয়সাটা রাখতে এবং এই ব্যাপারটা যেন এখানে কাউকেই না জানাতে, সেই কারণে সত্য এই ব্যাপারটা এখানে কাউকেই জানায়নি। এটা শোনা মাত্রই ফয়সাল এখানে বিশ্বাস করে নেয় যে এখানে সৌরভকে সন্দীপই মেরে ফেলেছে। এরপর যখন পুলিশ এখানে সন্দীপকে ধরতে যায় তখন সে দেখতে পারে সন্দীপ এখানে লেফটি ছিল, সেই কারণে তার পক্ষে খুনটি করা পসিবল ছিল না, কারণ খুনটি যে করেছিল সে রাইট হ্যান্ড দিয়ে করেছিল, সেই কারণে সে সন্দীপকে এখানে ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরে গেছিল সন্দীপ এই খুনটি করেনি। তারপর পুলিশ এখানে চন্দ্রকে প্রশ্নবাদ করে, চন্দ্র তখন জানায় যে 12:30টার সময় এখানে সে কাউকে একটা খুব জোরে দরজা বন্ধ করতে শুনতে পেরেছিল, কিন্তু সেটা কার রুমের থেকে এসেছিল সেটা সে জানতে পারিনি। অন্যদিকে কুমার এখানে রামানকে বলছিল তার মনে হচ্ছে রামানে হয়তো এখানে সৌরভকে মেরে ফেলেছিল, কারণ রামান এখানে কুমারের শেয়ারটাকে নিতে চেয়েছিল, কিন্তু সৌরভ কখনোই এখানে রামানকে তার শেয়ারটা দিত না, সেই কারণে হয়তো রামানে তাকে এখানে মেরে ফেলেছে। সুমন তখন এই ব্যাপারটা শুনতে পেরে যায়, সেই কারণে জাইনের সাথে সেখানে সে ঝামেলা করতে শুরু করে দেয় এবং বলতে লাগে সে তো তাকে এখানে প্রমিস করেছিল যে সে এই শেয়ারটা তাকে দিতে রাজি হয়ে যাবে, কিন্তু তারা তো এখানে নায়নাকে তার পার্টনার থেকে বানাতে চলেছে। এটা শুনে তো জাইনা এখানে
এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এই ব্যাপারটা আগে থেকেই জানতো না। এই ব্যাপারটা যখন এখানে ঈশা শুনতে পারে তখনও সে অনেক বেশি রেগে যায় এবং সে বলতে লাগে সে কিভাবে এখানে সৌরভের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এরপরে সমস্ত কিছু দেখে এখানে সৌরভের বাবা বলতে লাগে সে এখানে সৌরভকে মেরে ফেলেছে। এটা শুনে তো এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু চন্দ্রা এখানে তাকে দেখে বুঝতে পেরে যায় যে সে এখানে মিথ্যে কথা বলছে এবং চন্দ্রা বলে দেয় যে আসলে এখানে সৌরভের বাবা এখানে সৌরভকে মারেনি, বরং তাকে এখানে অরুণ মেরে ফেলেছে। এটা শুনে তো এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পারি অরুণ এখানে চিৎকার করে বলতে লাগে হ্যাঁ তার ভাইকে সেই মেরে ফেলেছে, কারণ এখানে সৌরভ অনেকদিন ধরে তরপার ছিল, সেই কারণে সে তাকে এখানে মুক্ত করে দিয়েছে। এরপর চন্দ্রা বলতে লাগে বাবা এই দোষটা নিজের উপর দিচ্ছে, কারণ তার ছেলেকে সে এখানে বাঁচাতে চাইছে। তারপর সে বলে যে অরুণও এখানে তার দাদাকে মেরে ফেলেনি, কারণ সে যখন ছোট ছিল সে তখন এতটাও বেশি চালাক ছিল না, তার সাথে সাথে তার বাবা অনেক বেশি স্ট্রিক্ট ছিলেন, সেই কারণে সে এই সমস্ত কিছু করতে পারতো না। আর তার বাবা তাকে সবসময় মারধর করতো, যার কারণে অরুণের মেন্টালি হেলথ এখানে অনেক বেশি উইক ছিল। আর তার জন্য তার হিরো এখানে তার বড় ভাই সৌরভ ছিল, সে সবসময় তার ভাইয়ের সাথে এখানে অনেক বেশি খুশি থাকতো, কিন্তু সৌরভের বিহেভিয়ারও এখানে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছিল, কারণ তার বাবাও তাকে এখানে মারধর করতো। তখন চন্দ্রা তাকে জানায় যে সৌরভ মনের দিক থেকে একদমই খারাপ ছিল না, আর অরুণও এই ব্যাপারটা আগে থেকেই ভালো করে জানতো, কিন্তু সে মনের দিক থেকে এগুলো চেপে চেপে এতদিন ধরে সহ্য করে এসেছে, কারণ তার সাথে এখনো পর্যন্ত যা যা হয়েছে তার জন্য সে এখানে অনেক বেশি ভেঙে পড়েছে। সেই কারণে অরুণ এতদিন ধরে এখানে অনেক বেশি উইক হয়ে পড়েছে, সে এখন নিজেকে এখানে সৌরভ মনে করছে, সেই কারণে সেই রাত্রিবেলাও সে এখানে নিজেকে সৌরভ মনে করে তাকে মেরে ফেলেছে, কারণ তার সেই দিন মনে হয়েছিল সে সৌরভ, আর যেই সৌরভ ঘুমিয়ে রয়েছে সে হলো অরুণ, সেই কারণে সে সেই সময় অরুণকে মেরে ফেলেছিল, যাতে সে মনে করেছিল যে সে এইভাবে তাকে মেরে ফেললে সে হয়তো এখানে মুক্তি পেয়ে যাবে। তারপর অরুণ এখানে সৌরভকে মেরে ফেলে এখান থেকে তার বাবার রুমে চলে গেছিল, সেখানে গিয়ে জোরে দরজাটাকে বন্ধ করে দেয়, আর এই ব্যাপারটাই এখানে চন্দ্রা শুনতে পেয়ে গেছিল। এখানে চন্দ্রা জানায় যে এখানে অরুণ যা কিছু করছে সমস্ত কিছু সে তার মেন্টাল হেলথের জন্য করে ফেলেছে, আর তার সাথে সাথে সে আরো জানায় যে সেই দিন ট্রি হাউসে সে নিজেকেই ধাক্কা মেরেছিল এবং সবার সামনে এমন ভান করছিল তাকে হয়তো সেই সময় কেউ ধাক্কা মেরেছে, এই সমস্ত কিছু তার সেই রোগটার জন্যই হয়েছে। এরপর আমরা দেখতে পারি পুলিশ এখানে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর সৌরভের মরার কারণে এখানে সবার সামনে চলে আসে, কিন্তু এখানে আমরা দেখতে পারি একে অপরের সাথে কেউ তেমন একটা কথা বলছে না, কারণ সবার সত্যিটাই এখানে সবার সামনে বেরিয়ে এসেছে। অন্যদিকে নায়না এখানে ডিসাইড করে নেয় যে সে আর কুমারের সাথে থাকবে না, সে তার সাথে এখানে ডিভোর্স নিয়ে নেবে, কারণ কুমার আজ পর্যন্ত না তাকে এখানে বোঝার চেষ্টা করেছে আর না কখনো তার কথা শুনেছে, সেই কারণে নায়না এখানে কুমারের সাথে গেল না, সে এখান থেকে আলাদা হয়ে বেরিয়ে গেল। আর এর সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আর এইটাই ছিল এখানে এভরিবডি লাভ সৌরভ হান্ডা মুভির এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।